বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমি আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান সপ্তম অধ্যায় শব্দ এবং তরঙ্গ এই অংশটি নিয়ে আলোচনা করছি। আলোচনার গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আলোচনার শুরুতেই তরঙ্গের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এক মাধ্যমে যে তরঙ্গর সঞ্চালিত হয়, যার মাধ্যমে যে কোনো শক্তি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়, এই তরঙ্গ সঞ্চালনের যে সিস্টেম সেটি মূলত দুই রকম। একটি হলো অনুপ্রস্থ তরঙ্গ আর একটি হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। আমরা এই বিষয়টির উপরে পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আলোচনা করছি। এখানে বেশ কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে একটি প্লাস চিহ্নের চারদিকে গোল রাউন্ড অনেকগুলো বিশেষ বৃত্ত আঁকানো আছে। তো এগুলো মূলত এই যে ছবিটা এখানে দেখানো হয়েছে, এগুলো একটা বিশেষ শ্রেণীর তরঙ্গকে আমাদের সামনে উপস্থাপন করে। আমি উদাহরণ হিসেবে শব্দ তরঙ্গের কথা বলতে পারি, এটি অনুদৈর্ঘ্য তরঙ্গ হিসেবে আচরণ করে। তো আমরা এই অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ এই তরঙ্গগুলো আসলে কেমন এবং এই সংক্রান্ত মৌলিক কিছু বিষয় নিয়ে আমি বোর্ড শেয়ারের মধ্য দিয়ে তোমাদের সামনে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি। এখানে প্রথমে আমি আগে প্রথমেই অনুপ্রস্থ তরঙ্গর বিষয়ে কথা বলবো। তো সেটি বলার আগে একটি ছবি অঙ্কন করে নিই। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তরঙ্গ সঞ্চালনের সময় এখানে তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে মাধ্যমের কণাগুলো উপরে এবং নিচে এটি প্রায় 90 ডিগ্রি কোণে এটি স্পন্দিত হচ্ছে, একবার উপরের দিকে একবার নিচের দিকে এটি স্পন্দিত হচ্ছে। এই যে উপরের দিকে এবং নিচের দিকে স্পন্দিত হচ্ছে কণাগুলো আর ঢেউ আকারে এই তরঙ্গটি সৃষ্টি হচ্ছে, এটি হলো অনুপ্রস্থ তরঙ্গ। অর্থাৎ অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলোর দিক তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে এটি 90 ডিগ্রি কোণ তৈরি করে, এটি 90 ডিগ্রি কোণ তৈরি করে। এবং এখানে তরঙ্গ শীর্ষ, অর্থাৎ এটার নাম তরঙ্গ শীর্ষ, আর নিচে যে অংশটা তৈরি হয়েছে এটার নাম হলো তরঙ্গ পাদ। এই দুই প্রকার অংশ তৈরি হয়, যেখানে এই তরঙ্গ শীর্ষ এই অংশটি এবং তরঙ্গ পাদ এই অংশটি, এই দুই অংশ মিলে সৃষ্টি হয় হলো তরঙ্গ দৈর্ঘ্য, যে তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। এখন আমাদের এরপরে দেখতে হবে হলো অনুদৈর্ঘ্য তরঙ্গটি কেমন হয়। এটি সৃষ্টি হয় মূলত যেমন শব্দ তৈরি করার সময় একটি সুরশলাকার মাধ্যমে এটি তৈরি করা যায়, এবং এই সুরশলাকার অংশটি এটি এটি দুই দিকে সংকোচন প্রসারণের মধ্য দিয়ে এটি সৃষ্টি হয়। যখন সংকোচন এরিয়া তৈরি করে তখন এখানে মাধ্যমের কণাগুলো পরস্পর এরকম ভাবে সংকুচিত হবে। এরপর হবে প্রসারিত। তো প্রসারণের ক্ষেত্রে আমরা
এরকম প্রসারণ এরিয়া দেখাতে পারি। আবার এরপরে আবার তৈরি হবে সংকোচন, অর্থাৎ সংকোচনের ক্ষেত্রে কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করবে। যা হোক, এইভাবে সংকোচন এবং প্রসারণ এই ক্রিয়ার মধ্য দিয়ে তরঙ্গ নির্দিষ্ট বেগে সামনের দিকে অগ্রসর হবে। এটা নির্দিষ্ট গতিতে এটা সামনের দিকে অগ্রসর হবে। এই সংকোচন এবং প্রসারণ এই দুটা এলাকা মিলে তৈরি হবে হলো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এই সংকোচন এবং প্রসারণ এরিয়া মিলে তৈরি হবে। আগেরটার ক্ষেত্রে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ অংশ মিলে তৈরি হয়েছে, আর এটা হবে হলো তরঙ্গ দৈর্ঘ্য সংকোচন এরিয়া এবং প্রসারণ এরিয়া, এই দুটি অঞ্চল মিলে তৈরি হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে এক্ষেত্রে মাধ্যমের কণাগুলো এই তরঙ্গ দিকের সাথে সমান্তরালে এরা দুই দিকে সঞ্চালিত হয়। এটি সমকোণে হয় না, সমান্তরালে সংকুচিত মানে সংকোচন প্রসারণ ক্রিয়াটা ঘটে এবং এর গতিপথটাও সমান্তরাল হয়। তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে যে তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলো তার গতিপথের সাথে সমান্তরালে সংকুচিত প্রসারিত হয় এবং এবং তরঙ্গ শক্তিকে বহন করে নিয়ে যায়, এই ধরনের তরঙ্গকে বলা হয় হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবং এই অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ সংকোচন এরিয়া এবং প্রসারণ এরিয়া তৈরি হয়, যার মাধ্যমে আমরা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। আমরা আবারও মূল বইয়ের পড়ায় ফিরে আসছি। এরপরে আমরা দেখব তরঙ্গ সংশ্লিষ্ট বেশ কিছু রাশি। তরঙ্গ সংশ্লিষ্ট রাশির মধ্যে আমি অলরেডি তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আলোচনা করেছি, কম্পাঙ্ক নিয়ে আলোচনা করেছি। এর পাশাপাশি প্রথম আলোচনা করতে হবে দশা। দশা তো পুনরায় আমি পূর্বের ছবিতে ফিরে যাচ্ছি। এই যে তরঙ্গ সঞ্চালিত হচ্ছে, এই তরঙ্গ সঞ্চালনের সময় তরঙ্গ সঞ্চালনকারী যে কোনো কণার যে কোনো মুহূর্তের তার সার্বিক অবস্থাকে বলা হয় দশা। সার্বিক অবস্থা কি হতে পারে? তার তার বেগ, তার ত্বরণ, তার সরণ ইত্যাদি ইত্যাদি, এগুলো মিলেই হবে হলো তার দশা। তারপরে তরঙ্গ বেগ, প্রতি সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ বেগ। তারপরে হলো তোমার এরপরে গুরুত্বপূর্ণ সংজ্ঞা হলো পর্যায়কাল বা দোলনকাল। এই তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে এটি যে সময় নেয় সেই সময়টাকেই বলা হয় তরঙ্গের পর্যায়কাল বা দোলনকাল। আর যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করি তাহলে বিষয়টি দাঁড়াবে এরকম যে তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা একটি পূর্ণ কম্পন সম্পূর্ণ করতে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকেই বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। সুতরাং ল্যামডা এই দূরত্বটা অতিক্রম করতে পর্যায়কাল টি কোনো তরঙ্গের লাগবে, অর্থাৎ টি সময়ে তরঙ্গ অতিক্রম করবে ল্যামডা দূরত্ব। তাহলে আমরা এখান থেকে একটি বিশেষ ক্যালকুলেশন আমরা পেয়ে যেতে পারি। এটি এখন তোমাদের কাছে উপস্থাপন করছি। এটি হলো যে টি সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে বলা হয় ল্যামডা। তাহলে 1 সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করবে সেটিকে বলা হবে ল্যামডা ভাগ টি। সংজ্ঞা অনুসারে 1 সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বেগ ভি। সুতরাং সংজ্ঞা অনুসারে আমরা ল্যামডা ভাগ টি ইজিক্যাল টু ভি বলতে পারি। আবার আমরা আরেকটি মানও বের করতে পারি যে টি সময়ে কোনো একটি কম্পনশীল কণা কাঁপবে হলো একবার, কিন্তু এটি 1 সেকেন্ডে কতবার কাঁপবে? 1 সেকেন্ডে যতবার কাঁপবে সেটা হবে 1 ভাগ টি বার। তো 1 ভাগ টি 1 সেকেন্ডে যদি 1 ভাগ টি বার কাঁপে, সংজ্ঞা অনুসারে এটি হলো কম্পাঙ্ক এফ এর মান। এই ফ্রিকোয়েন্সি এফ এর মান আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে এই মান যদি এখানে বসায় দেই তাহলে দাঁড়াবে এরকম যে ভি ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু 1 ভাগ টি।
অর্থাৎ এই 1/t এর মান যদি আমরা এই f বসায় দেই, পাশে দিয়ে বের হলো, সেটি যদি বসায় দেই তাহলে আমরা লিখতে পারি অতএব v ইজ ইকুয়াল টু f ল্যামডা। এটি হলো তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং বেগের মধ্যে সম্পর্ক। আমরা এই সূত্রের আলোকে অনায়াসে অনেক অঙ্ক করতে পারবো ইনশাল্লাহ। তো আমি আবারও মূল বইতে ফিরে আসছি। এখানে এরপর আছে তরঙ্গের বিস্তার। তো বিস্তারটি হলো এরকম যে এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই মাঝখানের এই অবস্থান থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্বটাই হলো বিস্তার। আমি তোমাদের বোর্ড শেয়ারের মধ্য দিয়ে বিষয়টি তোমাদের কাছে আবারও দেখাই দিচ্ছি যে বিস্তারটি আসলে কি। একটি তরঙ্গ যখন সঞ্চালিত হয় তো একটি তরঙ্গ যখন সঞ্চালিত হয়, এখন এই যে সাম্যাবস্থান থেকে মাঝখানে যে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করেছে অথবা এইদিকে যে দূরত্ব অতিক্রম করেছে এটি হলো বিস্তার। এই মাঝখানের অবস্থান থেকে যে কোনো দিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে, এটি যদি একটি সরল দোলকের সাথে তুলনা করা হয়, যে এটি সরল দোলকের ক্ষেত্রে কি হবে, তাহলে সরল দোলকের ক্ষেত্রে এটি হবে এরকম যে এটি মাঝখানের অবস্থান থেকে যে কোনো একটা দিকে এটি যে দূরত্ব অতিক্রম করেছে এখানে এইটাই হবে হলো বিস্তার। এটি হবে হলো বিস্তার, যদিও এটিকে আমরা কৌণিক বিস্তার হয়তো বলবো, এটি বলা হবে বিস্তার। শব্দ তৈরি করার ক্ষেত্রে যে সুরশলাকা শব্দ তৈরি করে, সেই সুরশলাকার হাতলটি এটা দুই দিকে একটা নির্দিষ্ট পরিসরে কিন্তু কাঁপতে থাকে। তো এই যে মাঝখানের অবস্থান থেকে, আমরা একটু ভিন্ন কালার দিয়ে দেখাই, মাঝখানের অবস্থান থেকে এটি এই যে এই যে যে কালারটি যে আমি দেখাচ্ছি এইটুকু দূরত্বই হলো বিস্তার, যেটা কতটুকু মানে পরিসর নিয়ে সে কাঁপতেছে, এটি হলো বিস্তার। আশা করছি তোমরা বিষয়টি উপলব্ধি করতে পারছো। আমি আবারও মূল পড়ায় ফিরে আসছি। আমরা এরপরে দেখব শব্দ তরঙ্গ আসলে কি। শব্দ আমাদের শ্রবণের অনুভূতি সৃষ্টি করে। এটি কোনো কিছুর কম্পনের সৃষ্টি হয় এবং এই কম্পনের ফলেই শব্দ আমাদের শ্রবণের অনুভূতি সৃষ্টি করে। এটি যখন কর্ণে আসে তখন এর অনুভূতি মস্তিষ্কের অডিও যে অংশটি আছে, অডিটরি স্নায়ু নার্ভ অংশটি আছে, সেটির কাছে এটি বিশেষ তাড়না সৃষ্টি করলে আমরা শব্দ শুনতে পাই। এখন শব্দ যে সঞ্চালিত হয় এটি আমরা ছেলে মেয়ে, ছোট বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সের কণ্ঠ আমরা শুনে থাকি। তার মধ্যে ছোট বাচ্চাদের এবং নারীদের কণ্ঠটি কিন্তু তীক্ষ্ণ, আর পুরুষের কণ্ঠ হয় মোটা। পুরুষের গলায় যে ভোকাল কর্ড থাকে সেখানকার পর্দা থাকে একটু মোটা, সেজন্য এটি ভারী শব্দ হয়ে থাকে। আর অন্যদিকে নারী এবং শিশুদের যে ক্ষেত্রে যে ভোকাল কর্ড সেটি থাকে পাতলা, এজন্য তাদের কণ্ঠটি অনেক তীক্ষ্ণ হয়ে থাকে। তবে বিশেষ ক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রমও হয়তো হয়ে থাকতে পারে, তবে সেটি সবকিছুই ডিপেন্ড করে হলো এই ভোকাল কর্ডের অবস্থানের ওপর। আমাদের কণ্ঠ ছাড়াও আমরা অনেক কিছুর মাধ্যমে কিন্তু কথা বলতে পারি। এটি হলো স্পিকারের মধ্য দিয়ে, অন্য কোনো কাগজের বিশেষ
অংশকে কাঁপিয়েও আমরা কথা বলতে পারি বা শব্দ সৃষ্টি করতে পারি। কিন্তু এই শব্দ সঞ্চালনের জন্য কিন্তু একটি মাধ্যম প্রয়োজন হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটি ছবিতে দেখতে পাচ্ছ যে একটা বিশেষ ধরনের বেলজার যন্ত্র এটিকে আম এটিকে স্থাপন করা হয়েছে। এই বেলজারের মধ্যে বিশেষ প্রক্রিয়ায় বাতাস বের করে নেওয়া এবং প্রবেশ করানোর ব্যবস্থা আছে। বাহির থেকে বৈদ্যুতিক সংযোগ যদি চিত্রে প্রদর্শিত উপায়ে যদি দেয়ার ব্যবস্থা করা হয়, তাহলে দেখা যাবে প্রাথমিক অবস্থায় যখন এই বেলজারের মধ্যে বায়ু ছিল, তখন কিন্তু আম অনায়াসেই এর ভিতরের যে শব্দ তৈরি হইছে সেটি বায়ুর মাধ্যমে কাঁচের দেয়ালে এসে আঘাত করছে এবং কাঁচের দেয়ালের কম্পনের মাধ্যমে পরবর্তী বায়ুস্তর ভেদ করে আমাদের কর্ণে আসছে, ফলে আমরা শুনতে পাইছি। কিন্তু যখন এখানে বিদ্যুৎ সংযোগ অন থাকা অবস্থাতেও যদি আমরা ক্রমান্বয়ে এখান থেকে এই বেলজারের মধ্য থেকে যদি বাতাসটি বের করে নেই এবং এখানে নতুন করে বাতাস প্রবেশ করার যদি কোনো সিস্টেম না থাকে, তাহলে আমরা একসময় দেখতে পাবো যে আ এই শব্দটি আর তেমন শোনা যাচ্ছে না এবং এক পর্যায়ে শব্দের অনুভূতিটা আমাদের কাছে অদৃশ্য হয়ে যাবে। এর কারণ হলো, যখন সমস্ত বাতাস এখান থেকে বের করে নেওয়া হয়েছে, তখন শব্দ তখনও বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে এখানে ঠিকই সৃষ্টি হচ্ছে। বাট এখান থেকে শব্দটা যেহেতু কোনো মাধ্যম নাই, সে কারণের জন্য এটি কাঁচের দেয়ালে এসে আঘাত করছে না। ফলে বাহিরেও এটি সঞ্চালিত না হওয়াতে আমরা শব্দ শুনতে পাচ্ছি না। কিন্তু এরপর যদি আবারও আমরা ক্রমান্বয়ে বাতাস ভিতরে প্রবেশ করাই, তাহলে বাতাস প্রবেশ করানোর সঙ্গে সঙ্গেই আমাদের কাছে শব্দ আস্তে আস্তে জোরালো হতে শুরু করবে এবং যতই বাতাস ভিতরে প্রবেশ করবে ততই শব্দ জোরালো হবে। এবং এক পর্যায়ে সম্পূর্ণ বাতাস স্বাভাবিকভাবে প্রবেশ করলে দেখা যাবে যে আগের মতোই শব্দ স্বাভাবিকভাবেই শোনা যাচ্ছে। এর মাধ্যমে প্রমাণিত হলো যে মাধ্যমের সাহায্য ছাড়া শব্দ চলতে পারে না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই আলোচনার মধ্য দিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।